ধন্যবাদ শ্যামাপ্রসাদ চক্রবর্তীকে। আমি অর্থ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জেকতেব স্যারকে তার ক্লাস কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্যামপ্রসাদ বাবুর সাউন্ড খুব সুন্দর এলো। অনেকদিন পর একটা সুন্দর সাউন্ড বের হচ্ছে, নবগ্রহ তো পাক শুনলাম। চেষ্টা করবেন রেগুলার বেসিসে করার, মানে তাহলে আমাদের প্রথম তো নবগ্রহটা রেকর্ডে আসে, এটা খুব ভালো হবে। আচ্ছা, আমি তো হচ্ছে আজকে প্রথম আপনাদের ক্লাসে যুক্ত আছি। যদি আমার কথাবার্তা আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, নির্দ্বিধায় বলবেন। তো আজকে হচ্ছে ক্লাস হচ্ছে রাশির প্রকারভেদ ও তার প্রয়োগ, মানে রাশি কত কত প্রকারের হয় এবং এগুলা কিভাবে প্রয়োগ করবেন। কারণ হচ্ছে সব তথ্য আপনি জানলেন, তথ্যের প্রয়োগ কি করে করবেন সেটা যদি না জানেন তাহলে আজকে থেকে আপনি জ্যোতিষ চর্চাটা করতে পারবেন। তো যতটুকু শিখবেন ততটুকুর ভিত্তিতে কি করে প্রেডিকশন করা যায়, জন্ম তারিখ নিয়ে আপনার হচ্ছে রাশিচক্র তৈরি করে কিভাবে মানুষকে বলতে পারেন যে তোমার এই বিষয় আছে। তো এই বিষয়টাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার প্রয়াস করব। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে কিছু পুরনো জিনিসও চলে আসতে পারে, বা আপনারা অনেকেই অনেক কিছু জানেন। তো যারা জানেন তারা হচ্ছে স্কিপ করে যাবেন। আমি আর দৃঢ় বিশ্বাস আপনাদের সময় নষ্ট হবে না, বা আপনারা হচ্ছে পুরোনো জিনিসটাকে একটু নতুন রূপে শিখবেন। একটু ধৈর্য ধরে থাকবেন। আমাদের এখানে কেউ কি আছেন যিনি রাশিচক্র তৈরি করতে এখনো ইতস্তত বোধ করেন? যদি এরকম কেউ থাকেন তাহলে নির্দ্বিধায় বলতে পারেন আমার কাছে। স্যার জয়ন্ত আছে স্যার, এখনো তৈরি করতে পারি না ভালো করে। পারেন? আচ্ছা, ঠিক আছে। স্যার স্যার আমি আমি রাসবিহারী বলছি স্যার, আমিও এখনো ভালো করে এটা করতে স্যার পারি না আমি নূর স্যার। মোহাম্মদ স্যার, আমিও পারি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তাইলে আজকে আমরা আমিও বুঝলাম যে পারছি না স্যার। রাশিচক্র তৈরি হ্যাঁ, না, আপনারা হচ্ছে আজকের ক্লাসের পরে প্রেডিকশন করতে পারবেন, ঠিক আছে? আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা দেখুন, রাশিচক্র তৈরি করতে হলে প্রথমে আমরা হচ্ছে এরকম দুটো দাগ দাগ দেখালাম। সবাই আপনি খাতা নিয়ে নেন, যারা বলছেন পারেন না তারা সবাই খাতা নিয়ে নেন। এরকম দুটো রেখা টানুন। বেসিক নোটটা যদি আপনার মজবুত না থাকে তাহলে আপনার যে পরবর্তী ক্লাসে কিছুই করতে পারবেন না। শুধু মানে ক্লাসে ঢুকবেন আর বেরোবেন। নোটটা কিন্তু ইমার্জেন্সি, এটা সবাই খেয়াল রাখবেন। বইয়ের চেয়ে নোট গুরুত্বপূর্ণ। যারা ভিডিও অফ করে আছেন, যারা আমাকে সমস্যা বলেন নাই, আহ, তারা আপনাদের ভিডিও গুলো অন করুন। আচ্ছা, আপনার স্যার রেখাগুলো নমস্কার। টানছেন? আমার এখানে কারেন্ট নেই, মানে বিদ্যুৎ নেই, আমার মোমবাতি আনতে সমস্যা। আমি এই কারণের জন্য স্যার আমি অফ রাখছি অলরেডি, কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আচ্ছা, আছে। আপনি এই আচ্ছা, দুটো ঠিক থেকে আছে। টানছেন? একজন আনসার করবেন, আনসার করলে আমার জন্য সুবিধা হবে। রেসপন্স করবেন সবাই, যে বুঝতে পারেন না রেসপন্স করবেন, বা যতটুকু স্যার বুঝছেন রেসপন্স করবেন। রাশিচক্র আঁকতে ক্যামেরা পারেন ঠিক না? জুম করা যায় স্যার? লেখাটা বোঝা যাচ্ছে না। মানে দুটো যে রেখা টানবেন। আপনি পিন করেন ওনার জেকেটের স্যারের আইডিতে গিয়ে হ্যাঁ ডাবল স্যার, ক্লিক হ্যাঁ। করেন, ওটা পিন হয়ে যাবে। স্যার পিন করেছি কিন্তু তারপরেও লেখাটা মানে স্পষ্ট না। লেখাটা স্পষ্ট না। আমি আবার হ্যাঁ, দেখাচ্ছি। না জয়ন্ত স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনার ক্যামেরাটাকে একটু বোর্ডটা ইয়ে করেন, আপনার লেখাটা একটু একটু অস্পষ্ট মনে হচ্ছে। অস্পষ্ট আসছে। হ্যাঁ, না এখন এমনি বেশি দেখা যাচ্ছে, হ্যাঁ। বেশি। স্যার, লেখাটা নয় পরে দেখি, হরোস্কোপটা আঁকা শিখি আগে। না না, আপনি হরোস্কোপ আঁকাটা পরে দেখবেন। আমি এখন যেটা দেখাচ্ছি এইরকম দুটো রেখা টানুন। এই হ্যাঁ একটা হ্যাঁ। আর এই একটা, এরকম দুটো রেখা টানুন খাতায়। এটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়, এটা দেখা যায়। হ্যাঁ, তাহলে এই দুইটা রেখা আঁকুন। এবার একটু ক্লিয়ার হচ্ছে?
স্যার ক্লিয়ার, আগের থেকে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এই দুটো রেখা টানতে পারছেন তো? এবার হ্যাঁ স্যার হচ্ছে আমরা হ্যাঁ স্যার। পারছি, দুইটা রেখা টানতে পারছি। আরো দুটো রেখা টানলাম এভাবে। জি স্যার, হয়েছে স্যার। হলো? এবার এই কর্নার থেকে সবগুলা কর্নার কিভাবে ডিভাইড করে দেব? এই যে কর্নার গুলোকে ডিভাইড করে দিলাম। স্যার এবার হয়ে গেল আমার ইস্ট ইন্ডিয়ান যে স্টাইল রাশিচক্রের, সেই স্টাইলটা হয়ে গেল। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রাশিচক্রের স্টাইল। ঠিক আছে, এখন আমি কি করব? আমি নামটা বসাবো। নাম তো আপনাদের সবার জানা আছে না? 12টা রাশির নাম সবাই জানেন তো? জি স্যার, জানা আছে স্যার। হ্যাঁ জানা আছে। তাহলে 12টা রাশির নাম জানা থাকলে এটা হচ্ছে প্রথম রাশি, 1 নাম্বার। 1 নাম্বারে আপনারা হচ্ছে হ্যাঁ লিখবেন, স্যার, হ্যাঁ স্যার। এটা হচ্ছে প্রথম রাশি 1 নাম্বার, আর নাম হচ্ছে মেষ রাশি। ঠিক আছে, এবার আমাদের রাশি চক্র হচ্ছে বামাবর্তী ঘুরে, মানে হাতের বাম দিকে এটা, আপনাদের হাতের বাম দিকে ওইটা। তো বামাবর্তী ঘুরে, তাহলে আপনার নাম্বারিংটা করব আপনার হচ্ছে বামাবর্তী। এই যে 1 নম্বর এখানে করব, এখানে 2 নাম্বার। আপনারা সবাই একই সাথে নাম্বারিংটা করে নেন। 20 3 4 5 6 7 8 9 10 11 আর হচ্ছে 12। এই যে 12 নম্বর, 12টা রাশি হয়ে গেল। আর নাম তো আপনারা জানাই আছেন, মেষ। মেষের পরে ওই বামাবর্তে আসবে বৃষ, বৃষের পরে মিথুন, মিথুনের পরে কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই হচ্ছে 12টি রাশি। পেলেন? মেষ রাশি। আর এটাকে বলে রাশি চক্র। এই যে 12টা রাশি আমরা যে জায়গাটা আছে, সেটা হচ্ছে রাশি চক্র। বিষয়টা ক্লিয়ার হলো সবার কাছে? ঠিক স্যার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দুইটা বিষয় আমরা পেলাম, একটা হচ্ছে রাশি, যেমন মেষ রাশি, বৃষ রাশি, এখানে শব্দ একটা পেলাম, আর একটা পেলাম শব্দ রাশি চক্র। এখন রাশি চক্র কাকে বলে, এই প্রশ্নের সম্মুখীন তো আপনাকে হতেই হবে। ঠিক আছে, আমরা যখন যাইয়া পরিচয় দেবো কারো কাছে যে আমি তো জ্যোতিষ শিখতেছি, আমি জ্যোতিষ শিক্ষার্থী, তখন সবার আগে বলবে যে কি জ্যোতিষ কি নিয়ে করো? রাশি চক্র নিয়ে, রাশি নিয়ে। এখন প্রশ্ন আসবে রাশি কি, প্রশ্ন আসবে রাশি চক্র কি। আপনারা রাশি চক্র কাকে বলে জানেন? এটার না স্যার। ব্যাখ্যা জানা নেই স্যার। আচ্ছা, তাহলে লিখে নিন একটু। ক্রান্তীয় রবিবৃত্তের 8 ডিগ্রি উত্তর, 8 ডিগ্রি দক্ষিণ এবং 16 ডিগ্রি চৌড়া, 360 ডিগ্রি গোল মহাকাশের যে অংশ। স্যার একটু 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 আস্তে আস্তে স্যার। ক্রান্তীয় স্যার রবিবৃত্তের 8 ডিগ্রি উত্তর, 8 ডিগ্রি দক্ষিণ। স্যার প্রান্তীয় ক্রান্তীয় রবিবৃত্তের মানে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে, ওই সূর্যকে কেন্দ্র করে যে ঘূর্ণায়মানের যে বৃত্ত, সেটাকে ক্রান্তীয় বৃত্ত বলে আর কি। আমরা তো হচ্ছে মহাকাশের সম্পূর্ণ অংশটা দেখতে পাই না, আমরা যেটুকু দেখতে পাই সেইটুকুর মধ্যে 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র আছে। ঠিক আছে, তো ক্রান্তীয় রবিবৃত্ত এবং 8 ডিগ্রি, স্যার 8 ডিগ্রি উত্তর এবং 8 ডিগ্রি দক্ষিণ। 16 ডিগ্রি চৌড়া। 8 ডিগ্রি উত্তরের পরে কি স্যার? 8 ডিগ্রি উত্তর, 8 ডিগ্রি দক্ষিণ এবং 16 ডিগ্রি চৌড়া। এটা হচ্ছে উত্তরের রাশি, এটা হচ্ছে দক্ষিণের রাশি। তো এই দিক দিয়ে হচ্ছে 8 ডিগ্রি আর এই দিক দিয়ে হচ্ছে 8 ডিগ্রি, কিন্তু এইটাকে 16 ডিগ্রি চৌড়া একসাথে বলা হয়েছে। 16 ডিগ্রি চৌড়া আর 360 ডিগ্রি গোল তো সবাই জানেন।
এটা গোলাকৃতি 360 ডিগ্রি। 360 ডিগ্রি গোল, মহাকাশের যে অংশ তাকে রাশিচক্র বলে। कारण घेईल तिला एडिट होतं माझं বা লিখে নিতে পারেন মহাকাশের যে অংশ নিয়ে আমরা জ্যোতিষ গবেষণা করি বা জ্যোতিষ চর্চা করি তাকে রাশিচক্র বলে। আর এই বৈশ্বিক বিষয়গুলা আপনাদের একদম ঠোঁটের আগায় থাকতে হবে, কারণ আপনি যদি ওই রাশিচক্র কাকে বলে এটা না বলতে পারেন আর তার ভাগ্য বলে দেন, তখন এটা একটু হাস্যকর হয়ে যাবে। তো এই বিষয়টা আপনাদেরকে ভালো করে জানতে হবে। সবাই লিখে নিন। বেসিক কিন্তু আজকের পরে আর বেসিকের কোনো ধরনের হবে না, আর রিপিট করা হবে না, ঠিক আছে? রাশিচক্র লিখছেন? সংখ্যাটা লিখছেন? লিখছি স্যার। এটা আমাদের যে রাশিচক্রের আকৃতি অনেকটা কিন্তু আপনার একেবারে গোলাকৃতি না কিন্তু, ঠিক আছে? এটা ওই যারা ওই ডিগ্রির ইয়েটা বুঝতে পারেন, তারা যদি ওই রাশিচক্রটা অঙ্কন করেন ওইভাবে ডিগ্রি মোতাবেক, তাহলে দেখা যাবে যে এটা গোলাকৃতি না, অনেকটা কমলা লেবুর আকৃতি যেটা বলে ওইটা। ওই ডিগ্রিগত ভাবে যখন অঙ্কন করা হবে, আমি গণিতে এত পারদর্শী না, তো যারা গণিতে পারদর্শী তারা এটা করতে পারবে। এবার আমরা রাশি চক্র কাকে বলে জানলাম, এখন প্রশ্ন রাশি কাকে বলে। সবাই কি জানেন রাশি কাকে বলে? স্যার স্যার একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন যে 16 ডিগ্রি চৌড়া, এরপরে মহাকাশের কথাটা লাস্টে এটা লিখতে পারেন এবং বুঝতে পারেন। চৌড়া 360 ডিগ্রি গোল, মহাকাশের যে অংশ নিয়ে আমরা ঠিক আছে তাকে রাশিচক্র বলে। এবার রাশি কাকে বলে আপনারা জানেন সবাই? সবাই জানেন কিনা আনসার করবেন, লজ্জার কোনো কিছু নেই। না স্যার। না, জানি না স্যার। আচ্ছা, তাহলে লিখুন, আগে সংজ্ঞাটা লিখে নিন, তারপর সংজ্ঞাটা কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে, কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল ও স্থানের সাপেক্ষে চন্দ্র যে রাশিতে অবস্থান করে তাকে রাশি বলা হয়। চন্দ্র যে রাশিতে অবস্থান করে তাকে রাশি বলা হয়। ঠিক আছে স্যার। এবার সাল পরে স্যার কথাটা কি ছিল? তারিখ, মাস, সাল। আমি আবার বলছি, রিপিট করছি, কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে, স্থান যে স্থানে সে জন্মগ্রহণ করলো সেই স্থানের সাপেক্ষে চন্দ্র যে রাশিতে অবস্থান করে
তাকে রাশি বলা হয়, তাকে রাশি বলা হয়। এইবার ধরেন কোন ব্যক্তির জন্ম সময়, মাস, সাল এবং মানে তারিখ, স্থানের সাপেক্ষে চন্দ্র এখানে বসে আছে। সবাই দেখতে পাচ্ছেন চন্দ্র কোথায় বসেছি আমি? স্যার হ্যাঁ স্যার। কর্কট রাশিতে স্যার। এবার বলুন এটা কোন রাশি? কর্কট রাশি স্যার। কর্কট রাশি স্যার। এইটা সবাই বুঝতে পারছেন বা কে বুঝতে পারছেন না বলুন। বুঝতে পারছি। যদি কেউ কর্কট। না বুঝে থাকে নির্দ্বিধায় বলুন। বুঝতে পারছি স্যার। বুঝতে পারলে ঠিক আছে। আমি হচ্ছে এক জায়গায় অঙ্ক পড়তাম, ঠিক আছে, তো আমি হচ্ছে অঙ্ক বুঝতাম, আমার অঙ্কের নলেজ আমি বলছি কম, তো যে সবার আগে বুঝতো সে হচ্ছে এইভাবে ঘাড়ে হাত বুলাতো আর বলতো আমি স্যার ঠিক আছে স্যার বুঝে গেছি। তো আমি হচ্ছে চুপচাপ বসে থাকতাম। তো স্যার একদিন বললো যে আমার মনে হচ্ছে তুমি কিছুই বুঝো না। আমি বলছি, হ্যাঁ স্যার আমি কিছুই বুঝি না। আমি এসএসসি তো অঙ্কে লেটার পেয়েছিলাম। তো আর যিনি হচ্ছে সবার আগে সব বুঝে যেত তিনি কিন্তু ফেল করছে, মানে এসএসসি আর সে পাস করতে পারে না। তো পরীক্ষার মানে রেজাল্টের পরে স্যারে বললো যে তুই তো বাবা প্রত্যেক ক্লাসে বলতি যে সব বুঝে গেছস, সবার আগে তুই বুঝতি, তাহলে তুই ফেল করলি কেন? ঠিক আছে। আর যারা ফেল মানে বলছে যে বুঝি নাই কোনো কিছু, তারা তো লেটার পেয়ে গেল। তো ব্যাপার হচ্ছে মানে কখনোই না বুঝে বলবেন না, কারণ আপনার টাকা দিয়ে লেখাপড়া করছেন, আপনার জিনিসটা আপনাকেই বুঝে নিতে হবে। ঠিক আছে, আপনার চেয়ে অন্য 5 জন আরো বেশি পারে, বেশি জানে, হোক জানতে পারে, বুঝতে পারে, কিন্তু আপনাকে আপনার জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে চন্দ্র যদি আমি এখানে থাকি তাহলে কি রাশি হবে? কুম্ভ রাশি। কুম্ভ, কুম্ভ রাশি। আচ্ছা, আর যদি এখানে থাকে চন্দ্র? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমার ধারণা আপনারা সবাই এটা বুঝে গেছেন। আচ্ছা এবার হচ্ছে আমরা হচ্ছে এই যে জ্যোতিষ চর্চা করি, জ্যোতিষ চর্চা মানুষের ভূত ভবিষ্যৎ বলি, ঠিক আছে, বর্তমান বলি। এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে রাশি, 2 নাম্বার হচ্ছে লগ্ন, 3 নাম্বার হচ্ছে গ্রহ, 4 নাম্বার হচ্ছে নক্ষত্র, আর 5 নাম্বার হচ্ছে মহাদশা। একটু লিখে নিতে পারেন। মোটামুটি এই 5টা জিনিস, রাশিচক্র তো আছেই, ঠিক আছে, আমাদের একটা রাশিচক্র লাগবে। আমি যদি আবার নাম্বারিং ঠিক করে দিই একদম রাশিচক্রটা সহ, 1 নাম্বার হচ্ছে রাশিচক্র, 2 নাম্বার রাশি, 3 নাম্বার লগ্ন, 4 নাম্বার গ্রহ, 5 নাম্বার নক্ষত্র, আর 6 নাম্বার হচ্ছে মহাদশা। মোটামুটি এই 6টা বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের কিন্তু সমস্ত গবেষণা বলুন, সমস্ত বিচার বলুন, সবকিছু। স্যার 5 নাম্বার আর 6 নাম্বারটা একটু আবার। 5 নম্বর হচ্ছে নক্ষত্র, আর 6 নম্বর হচ্ছে মহাদশা। 6 নাম্বারটা মহাদশা বা সামনে গ্রহের শব্দটা লিখে দিন, গ্রহের মহাদশা। 4 নাম্বারটা 4 নাম্বার 4 নম্বর হচ্ছে গ্রহ। স্যার 1 থেকে আবার বলেন তো স্যার, রাশিচক্র। 6 নম্বর হচ্ছে গ্রহের মহাদশা। ক্লিয়ার হলো বিষয়টা? আবার একটু রিপিট করবেন স্যার? কি বলছেন? কাইন্ডলি একটু আরেকবার রিপিট করুন। নূর মোহাম্মদ সাহেব কি বলছিলেন বুঝতে পারেন? একটু রিপিট করতে আবার বলছে, একটু রিপিট রিপিট করতে। করতে বলছিলাম স্যার। রিপিট। আচ্ছা 1 নম্বর হচ্ছে রাশিচক্র, 2 নম্বর হচ্ছে রাশি, 3 নম্বর হচ্ছে লগ্ন, 4 নম্বর গ্রহ, 5 নম্বর নক্ষত্র, আর 6 নম্বর হচ্ছে গ্রহের মহাদশা। 6 নম্বর গ্রহের মহাদশা। গ্রহের মহাদশা, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বিচারটা করে দেই, ঠিক আছে।
স্যার আমি একটু স্লো, আমি 2 নাম্বার পর্যন্ত লিখতে পারছি, আমি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার অসুবিধা নাই, লিখতে আপনি পারিনি। স্লো হলে আপনাকে সাথে নিয়ে আমরা আগাবো। ঠিক আছে, 1 নম্বরে হচ্ছে রাশি চক্র, 2 নম্বরে রাশি, 3 নম্বরে লগ্ন। ঠিক আছে, 4 নম্বরে হচ্ছে গ্রহ, 5-এ নক্ষত্র, 6-এ গ্রহের মহাদশা। 4 নাম্বার 4 নম্বর হচ্ছে গ্রহ, যে 9টা গ্রহকে নিয়ে আমরা কাজ করি। গ্রহ প্রয়োজনে আপনারা হচ্ছে গ্রহ, নবগ্রহ লিখে নিতে পারেন। 4 নাম্বার গ্রহ, 5 নাম্বার নবগ্রহ লিখে নিন, আর 9টা গ্রহকে নিয়ে আমরা কাজ করি। নবগ্রহ, 5-এ হচ্ছে নক্ষত্র, 5-এ নক্ষত্র, 5-এ নক্ষত্র, আর 6-এ হচ্ছে গ্রহের মহাদশা। ছয়ে গ্রহ, ঠিক আছে এটা? ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা এখানে কোন বিষয়ের সংখ্যাটা জানি নাই, সেটা হচ্ছে রাশির সংখ্যা জানলাম, রাশি চক্রের সংখ্যাও জানলাম, লগ্নের সংখ্যাটা মনে জানি নাই, তাই না? লগ্ন কি, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। লগ্ন হচ্ছে ওই একই রকম চন্দ্রের যেভাবে আমরা রাশিটা শিখলাম, আপনার হচ্ছে কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় তাকে লগ্ন বলে। কারণ এই বিষয়ের যে ডেফিনেশনটা, এটা যদি আপনি না জানেন তাহলে আপনার হচ্ছে জ্যোতিষ চর্চায় যত নামি দামি জ্যোতিষী হন না কেন, আপনার হচ্ছে আপনি পরে ঝামেলায় পড়ে যাবেন। কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সময় ও স্থানের সাপেক্ষে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় তাকে লগ্ন বলে। তো রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায়, বিন্দু, ডট। স্যার একটু আবার রিপিট করেন। কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় তাকে লগ্ন বলে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ লক্ষ্মণ বাবু মিউট করে কথা বলুন। ঠিক আছে, এটা হলো, সবাই লিখছেন এটা? জি স্যার। লিখছি স্যার। আচ্ছা, লিখছেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে আপনারা রাশির সংখ্যাটা একটু দেখুন, ভালো করে একটু রাশির সংখ্যাটা দেখুন খাতায়। রাশির সংখ্যায় কি লিখছেন? কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সময়, সাল এবং স্থানের সাপেক্ষে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটা হচ্ছে রাশি। সেটাই লিখছেন তো সবাই? হ্যাঁ স্যার, সেটাই সেটা লিখছেন? সেটাই লিখছি স্যার। হ্যাঁ আচ্ছা, এবার আমার সেটাই নাম লিখছি জয়ন্ত স্যার। কুমার দেব। এবার আমার রাশি কি বলতে পারবেন আপনারা? স্যার, সেটা বলতে গেলে তাহলে ওই, রাশি চক্র স্যার জানা লাগবে না স্যার? না, সেটা বলতে গেলে আমার জন্ম তারিখ, মাস, সাল, সময় এবং স্থান, কোন স্থানে আমার জন্ম হয়েছে এটা লাগবে, রাশি চক্র লাগবে না। হ্যাঁ 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 স্যার। ঠিক আছে, ঠিক। তার মানে হচ্ছে শুধু নাম দিয়ে, নাম জেনে আমরা হচ্ছে রাশি বলতে পারবো না। ঠিক আছে, যেমন নাম হচ্ছে আমার জয়ন্ত কুমার দেব, নামের হচ্ছে আদ্যাক্ষর হচ্ছে বর্গীয় জ, তো বর্গীয় জ দিয়ে কোনো রাশি মানে কি হয়, মকর রাশি হয় খাতায়, ইয়েতে পঞ্জিকাতে দেখা যায়, 1-2টা পঞ্জিকাতে এরকম ভাবে উল্লেখ আছে। কিন্তু আমরা আজকে কি জানলাম যে ওইভাবে রাশি হয় না।
রাশি হচ্ছে তার জন্ম তারিখ মাস বি জানা থাকতে হবে। এখন জন্ম তারিখ না জানলে আমি কি করে জানবো চন্দ্র কোন রাশিতে বসেছিল তার জন্মের সময়ে? তা আমি যখন জানতে পারবো চন্দ্র কোন রাশিতে বসেছিল, সেটাই তার হচ্ছে রাশি। আমাদের দশবিধ যে সংস্কার আছে সেই সংস্কারে একটা সংস্কার হচ্ছে নামকরণ সংস্কার, আছে না? হ্যাঁ স্যার। এখন তো হচ্ছে আমি জয়ন্ত কুমার দেব কায়স্থ জ্যোতিষ চর্চা করতেছি, ননীগোপাল রায় সাহা মানুষ জ্যোতিষ চর্চা করবে, দিলীপ সূত্রধর মেস্তুর, ডোন্ট মাইন্ড আমি বলছি মানে মেস্তুরি সম্প্রদায়, উনি জ্যোতিষ করবেন, ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে একসময় জ্যোতিষ কে করতো? শ্যামপ্রসাদ চক্রবর্তী, উনি জ্যোতিষ করতো, উনার পূর্বপুরুষ জ্যোতিষ করতো। তো উনারা কিন্তু শুধু জ্যোতিষী ছিল এটা না, উনারা পুরোহিত ছিলেন। তো ওই ষষ্ঠ দিবসে নামকরণ করা হয়। ষষ্ঠ দিবসে কুলপুরোহিতকে আনা হইতো। আমাদের অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী প্রেসিডেন্ট মহাশয়, উনি ব্রাহ্মণ। তো উনি হচ্ছে গেলেন একজন যজমানের বাড়িতে, তার সন্তান হয়েছে, ষষ্ঠ দিবসে নামকরণে গেলেন। এখন শ্যামাপ্রসাদ চক্রবর্তী, স্বপন কুমার চক্রবর্তী, তারা যেহেতু জ্যোতিষটা জানেন, শিখে গেছেন, তারা নামকরণ গিয়ে কি বলবেন যে বাবা তোমার হচ্ছে ছেলের যে জন্ম হলো তার হচ্ছে জন্ম তারিখটা দাও, সময়টা দাও। মানে এখন হচ্ছে ওই জন্ম তারিখ সময় নিয়ে হচ্ছে দেখবেন চন্দ্র কোন রাশিতে বসে আছে। এবার চন্দ্র বসে আছে এইখানে, তার তুলা মানে রাশিতে। তুলা রাশিতে। তো তুলা রাশিতে চন্দ্র বসে আছে, এবার তার নামকরণ করতে হবে। শ্যামপ্রসাদ চক্রবর্তী মহাশয়কে বলছে যে কর্তা আমার ছেলের নামকরণটা করে দে। আর উনি কি করবে? উনি যেহেতু উনি জ্যোতিষ, উনি নামকরণ করতে গিয়ে ওই তুলা রাশির হচ্ছে র তো হচ্ছে তুলা, আদ্যাক্ষর হচ্ছে র আর হচ্ছে তো, অন্তস্থ র এবং তো, এই দুইটা হচ্ছে তুলা রাশির আদ্যাক্ষর মানে বর্ণ। এখন উনি বলবে যে র আর তো দিয়ে নামকরণ করতে হবে। এবার বাড়ির যে আধুনিক পোলাপান আছে, যারা মোবাইল নিয়ে যে বসে আছে, বলবে যে র আর তো দিয়ে গুগল থেকে তোমরা 7টা নাম সুন্দর দিকে বের করো, ঠিক আছে। এর মধ্যে যে নামটা হচ্ছে ভাইব্রেশন খুব ভালো হয়, ভাইব্রেশন বিচার কিভাবে করব? নিউমারোলজি সাপেক্ষে করবো। নিউমারোলজির নামকরণের ক্লাস মেবি 31-32 নম্বর ক্লাসে আছে, তখন পরিপূর্ণরূপে আপনার নামকরণ করতে পারবেন, ঠিক আছে। এর জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে আমরা প্রথম আজকের ক্লাসের পরে নামকরণ করতে গিয়ে হচ্ছে ওই রাশি যেটা, সেটার সাপেক্ষে আমি হচ্ছে র এবং তো মানে ওই যে রাশিতে জন্ম সেই রাশির নামকরণ। আমাদের যে প্রাচীনকালে যে কুষ্টি করতো, এখনো আমরা যে কুষ্টি করে দিই, কুষ্টিতে নামকরণটা আগে রাশি বিচার করি, না রাশি কি, তারপরে হচ্ছে ওই রাশি অনুসারে তার নামকরণটা করে দেওয়া। প্রত্যেক কুষ্টিতে মানে একটা জাতকের মানে যিনি হচ্ছে জ্যোতিষ, তিনি হচ্ছে নামকরণ করে দেন, সেটাকে রাশাস্কৃত নাম বলা হয়। মানে রাশির আশ্রয়ে যে নাম, সেটাকে রাশাস্কৃত নাম বলা হয়। এই রাশাস্কৃত নামটা রাশি অনুসারে নির্ধারণ করা। বিষয়টা ক্লিয়ার হলো? তার নামেরটা আবার একটু ক্লিয়ার হলে ভালো হয় স্যার। কি নামটা আরেকটু কিভাবে clear- রাখে আবার একটু ক্লিয়ার হলে ভালো হয় স্যার। নামটা কিভাবে রাখে প্রশ্ন না, অমনোযোগী ছিল। এইখানে নামটা কিভাবে রাখে প্রশ্ন নয়, কিভাবে নামটা করা হয়, নামকরণ কিভাবে করা হয়। কিন্তু বর্তমানে আমাদের নাম কিন্তু সেভাবে রাখা নাই, এই জন্যই নামের আদ্যাক্ষর দেখে রাশি নির্ণয় করা যাবে না। এখন এটি বর্তমানে স্যার যেটা বলছেন এটি, বর্তমানে আপনি যে ব্রাহ্মণকে নিচ্ছেন ষষ্ঠীতে নামকরণের জন্য, আর তিনি যদি জ্যোতিষ না জানেন, তাহলে আপনার নামকরণ কি করবে? আরো গভীরভাবে জানতে পারবেন। যে ব্রাহ্মণকে নিচ্ছেন আপনার মেয়ের বিয়ে ঠিক করার জন্য, তিনি যদি লগ্ন না জানেন, তাইলে তো রাত্রেবেলা যে লগ্ন বলবে যে সিংহ লগ্নে বিয়ে করে দিন উত্তম। আর সিংহ লগ্ন হচ্ছে আপনার কি বলে, মেয়ের লগ্ন হচ্ছে মকর। তো মকর লগ্নের জাতিকার বিবাহ সিংহ লগ্নে ঠিক করে দিল অষ্টমের লগ্নে, আর বিয়ের পরের দিন মেয়ে বৈধব্য হয়ে গেল, বিধবা হয়ে গেল, ঠিক আছে। কেন বিধবা হলো বা কেন মারা গেল মেয়ে? বিয়ের পরের দিন অ্যাক্সিডেন্টে মেয়ে মারা গেল। কেন মারা গেল? দুষ্কার। দুষ্ট হচ্ছে যিনি হচ্ছে ওই বিয়েটা ঠিক লগ্নটা ঠিক করে দিলেন, তার দোষ। কারণ হচ্ছে তুমি কেন অষ্টমের লগ্নে তার বিবাহ দিলা? এখন যদি সে জ্যোতিষ না জানে, তাহলে সে তো বলবে সিংহ লগ্ন, সিংহের মতো হয়ে যাবো মানে আপনার মেয়ে,
ঠিক আছে, তখন তো উল্টা পাল্টাই বোঝাবে। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে ওই দিকে যাব না, আমরা হচ্ছে তার পরবর্তীতে সামনে আসবো। এখন এই যে লগ্ন আমরা দেখলাম রবির পূর্ব দিকে, আপনারা একটা বিষয় হচ্ছে জানবেন, রবিকে কেন্দ্র করে লগ্ন যেহেতু নির্ধারণ হয়, তাহলে একটা জিনিস জেনে রাখুন, 12টা মাস আছে আমাদের, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12টা মাস আছে। প্রত্যেক মাসের সূর্যোদয়কালীন যে সময়, সেই সময়ে লগ্ন হবে, যেমন ধরেন বৈশাখ মাস, মেষ রাশিকে বৈশাখ মাস বলা হয়, মেষ রাশিকে বলা হয় বৈশাখ মাস। তাহলে বৈশাখ মাসে সূর্যোদয়কালীন লগ্ন হবে, সূর্যোদয়কালীন যে লগ্নটা হবে সেটা হবে হচ্ছে মেষ লগ্ন। মানে ওই মাসে প্রতি মাসে মানে কি বলে 1 তারিখ থেকে একদম 31 তারিখ হোক বা 30 তারিখ হোক, ওই মানে প্রত্যেক দিন সূর্যোদয়কালীন সময়ে মেষ লগ্নে সূর্যোদয় হবে, আর অস্ত যাবে কি তার বিপরীত সমসপ্তম তুলায়। তুলায় হবে, মেষে হচ্ছে উদয় আর তুলায় যাবে অস্ত। এই বিষয়টা জেনে রাখুন। পঞ্জিকা আপনারা যখন পূর্ণকুষ্টি পাবেন তখন দেখবেন এখানে লেখা আছে যে মেষদণ্ডে উদয়, বা পঞ্জিকায় দেখবেন লেখা আছে মেষদণ্ডে উদয়, তুলাদণ্ডে অস্ত। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রবি যে মাসে রবি হচ্ছে একটা রাশিতে 30 দিন থাকে, ঠিক আছে, 30 দিনে মাস, একটা রাশিতে রবি 30 দিন থাকে। ওই 30 দিন একই রাশিতে উদয় হবে, তার সমসপ্তমে অস্ত হবে। জাস্ট এটা নোট করে রাখুন, পরবর্তীতে যখন বিশ্লেষণাত্মক ক্লাস হবে তখন এটা আপনারা বুঝতে পারবেন। এটা নোট করে রাখুন এটা। আর যা নোট করে রাখবেন তা যেন আপনার খাতায় না থাকে, আপনার ব্রেইনে থাকে, এটা মনে রাখবেন। যদি ব্রেইনে থাকে আপনি জ্যোতিষ হতে পারবেন, আর ব্রেইনে না থাকে পরে হচ্ছে ওই সেই ভাব সম্প্রসারণ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন। তো আমরা এই লগ্ন বিশেষত্ব জানলাম। 27টা নক্ষত্র আপনারা সবাই জেনে গেছেন, সবাই জানেন না 27টা নক্ষত্র? হ্যাঁ স্যার জানি। জানেন? মোদালিক প্রধান আছেন? জি স্যার। মোদালিক প্রধান স্যার স্যার একটা আচ্ছা। কোশ্চেন ছিল। আপনি হচ্ছে অনেকগুলা মানে দিছেন, তথ্য দিছেন, খুব সুন্দর, খুব ভালো লাগলো। কিন্তু আপনার 27টা নক্ষত্রের নাম আছে তো? জি আপনার জি আছে। আছে, মুখস্থ আছে তো? জি, স্যার। সব মুখস্থ এখনো করা হয়নি, আছে। 17 নম্বর নক্ষত্রের নাম কি বলুন তো? জি 17 নম্বর নক্ষত্র কোনটি? উত্তর হচ্ছে বিশাখা মনে হবে। না অনুরাধা। না অনুরাধা 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 7 নম্বর নক্ষত্রের নাম কি? অনুরাধা পুনর্বসু 21 নম্বর উত্তরাষাঢ়। উত্তরাশা। উত্তরাষাঢ়। উত্তরা সারা আচ্ছা, নক্ষত্রের ক্লাসে এটা আর একটু বিস্তারিত বলে দেব, তখন দেখা যাবে আপনার আরো সুন্দরভাবে মনে রাখতে পারেন। তবে এইগুলো হচ্ছে আপনার মুখস্থ করতে হবে, ঠিক আছে? এভাবে মুখস্থ করার সময় আপনি যখন পড়বেন তখন আপনি 1 অশ্বিনী 2 বরুণী 3 এভাবে সংখ্যাটা সহ পড়বেন। 1 অশ্বিনী 2 বরুণী 3 কৃত্তিকা 4 রোহিণী 5 মৃগশিরা 6 আদ্রা 7 পুনর্বসু 8 পুষ্যা 9 অশ্লেষা। দেখছে না, 9টা হয়ে গেল। এবার পুনরায় আবার হচ্ছে 1 থেকে গুনুন। 1 মানে হচ্ছে 10 নাম্বার হচ্ছে মগা, 1 + 0 মানে হচ্ছে 1ই, ঠিক আছে? 11 নাম্বার হচ্ছে পূর্ব ফল্গুনী, মানে 1 + 1 2। দেখবেন 18 পর্যন্ত আরো 9টা হয়ে গেল। তাহলে 17 নম্বর অনুরাধা যেটা বলছি এটা 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে পুষ্যা শনির নক্ষত্র, 8 নাম্বার অনুরাধা শনির নক্ষত্র। এইভাবে নিজেরা কিছু বিশ্লেষণ করে আগায় নেবেন, ঠিক আছে? আর না হলে নক্ষত্রের ক্লাসে যদি আমি থাকি তাহলে তো অবশ্যই বিশ্লেষণ করে দেব। স্যার স্যার আমার আপনার একটা এই কোশ্চেন ছিল। নক্ষত্রের বিষয়টা আবার একটু রিপিট করলে ভালো হতো স্যার, এটা না, বুঝতে এটা পারিনি আবার। নক্ষত্রের ক্লাসে বলবো, আমি আপনাদের বলছি এটা মুখস্থ করে রাখবেন, ঠিক আছে? ক্লাসে তো স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার যে আপনি বললেন যে চন্দ্রের ভিত্তিতে আমরা রাশি চক্র মানে রাশিটা ইয়ে করবো, তো চন্দ্রটা আমরা স্পেসিফিক কোন ঘরে বসাবো বা কোন রাশিতে বসাবো বা কোন লগ্নে বসাবো, তো এটা আমরা কিভাবে বের করব? এটা ওই যে সংখ্যাটা দেখুন, আপনার জন্ম তারিখ
জন্ম মাস, জন্ম সময় মানে সাল এবং সময়, এবং আপনি না কোন জেলায় ওটা জন্মগ্রহণ করছেন সেইটার সাপেক্ষে আমরা পঞ্জিকা দেখে, এফএমআরএস দেখে অথবা মোবাইল অ্যাপস ব্যবহার করে আমরা দেখবো যে চন্দ্রটা কোন রাশিতে আছে। চন্দ্র যে রাশিতে মোবাইল, আছে সেটাই ব্যক্তির রাশি। আমি বুঝতে পারছি, মোবাইল অ্যাপস ব্যবহার না করে মানে আমরা পঞ্জিকা দেখে স্যার কিভাবে বের করতে পারি এটা ম্যানুয়ালি? পঞ্জিকা থেকে কিভাবে বের করতে পারি সেটা পঞ্জিকার যখন ক্লাস আসবে তখন বুঝে যাবেন। এখন সংখ্যাটা লিখে রাখুন। ওকে ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক পঞ্জিকার ইউ। যখন ক্লাস আসবে মানে যে কোনো বিষয় নিয়ে আমি যখন আপনার কাজ করতে যাব, দেখো আপনার হচ্ছে পঞ্জিকা থেকে লগ্ন এবং রাশি নির্ণয় যে ক্লাসটা, এটা পুরো 3 হুম হুম ঘন্টায় হুম, কাভার দেওয়া কঠিন, কারণ এখানে অনেক গণিতের ব্যাপার আছে, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে, ওকে, যেহেতু থ্যাংক ইউ স্যার। 3 ঘন্টায় কাভার দেওয়া কঠিন, সেটা তো আমি এক এক কথায় উত্তর দিতে পারবো হুম না, বুঝতে হুম হুম, পারছেন? ঠিক আছে, ওকে ওকে স্যার। এবার হচ্ছে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, যেমন আপনার রাশির কালার যেটা, সেটা আপনারা তো জানেন নাকি? স্যার নবগ্রহ কাকে বলে এটা মনে হয় বাকি আসছিল। নবগ্রহ, হ্যাঁ অবশ্যই, নবগ্রহ, নক্ষত্র আর গ্রহের এটারও একটা ব্যাখ্যা এই আছে। তিনটা মনে হয় বাকি আছে। বলছি বলছি বলছি। আপনার হচ্ছে ধরেন, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। অনেকেই বলে যে চন্দ্র তো উপগ্রহ, তো এটা হচ্ছে তোমাদের জ্যোতিষের মধ্যে গ্রহ বলতেছে চন্দ্রকে। রাহু কেতুর কোনো অস্তিত্ব নাই, তাকে গ্রহ বলতেছে। আবার রবি হচ্ছে নক্ষত্র, তাকেও তোমরা বলতেছো গ্রহ, মানে নক্ষত্র গ্রহ। এই গাঁজাগড়ি গল্প দিয়ে তো মানে এটা জ্যোতিষ হচ্ছে গাঁজাগড়ি গল্পের মতো, যার হচ্ছে যা বলার তা তো বলেই দিবে। তো এখানে একটা ইয়ে আছে যে গ্রহ কোনগুলো। আমাদের হচ্ছে প্রাচীন ঋষিরা অনেক গবেষণা করে দেখছেন মহাকাশে মানে অবস্থিত যে সমস্ত যে প্ল্যানেট আছে, মানে যেগুলোকে আমরা গ্রহ বলি, প্ল্যানেট বলি, যে সমস্ত বস্তু মানব জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে সেগুলোকেই গ্রহ বলে। লিখে নিন সংজ্ঞাটা। মহাকাশে অবস্থিত যে সমস্ত বস্তু মানব জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে সেগুলোকেই গ্রহ বলে। স্যার মহাকাশে অবস্থিত, মহাকাশে অবস্থিত যে সমস্ত বস্তু সরাসরি মানব জীবনের উপর প্রভাব ফেলে তাকেই গ্রহ বলে। এবার যে আলোক রশ্মির দ্বারা আমরা গ্রহগণকে দেখতে পাই তাকেই নক্ষত্র বলে। স্যার যে মহাকাশে অবস্থিত যে সমস্ত, পরে কথাটা কি স্যার? মহাকাশে অবস্থিত যে সমস্ত বস্তু বস্তু মানব জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে বা সরাসরি প্রভাব বিস্তার করে তাকে গ্রহ বলে। এবার গ্রহগণ হচ্ছে নক্ষত্রের আলোয় আলোকিত হয়, সুতরাং সংজ্ঞা হচ্ছে গ্রহগণ যার আলোকে আলোকিত হয় তাকে নক্ষত্র বলা হয়। আর এই কারণেই আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্র উপগ্রহ হওয়া সত্ত্বেও আপনার হচ্ছে গ্রহ, রবি নক্ষত্র হওয়া সত্ত্বেও গ্রহ। রবিকে কেন গ্রহ বলা হয়েছে আর উপগ্রহ চন্দ্রকে কেন গ্রহ বলা হয়েছে তার একটা স্ট্যান্ডার্ড, একটা ডেফিনেশন আমাদের ঋষিগণ পূর্বেই দিয়েছে। এখন আমরা হচ্ছে ওই ডেফিনেশনের দাঁড় না, আমরা হচ্ছে সেগুলো জানতেও চাই না। আমরা শুধু যেটা জানতে চাই কি করে হচ্ছে আমি বলে দিতে পারবো ওই যে জয়ন্ত কুমার বণিক, ওই যে নিগমানন্দ বাবু, প্রান্ত বাবু, তাদের হচ্ছে কিভাবে ভূত ভবিষ্যৎ বলে হিরো হয়ে যাবে। এই যে হিরোইজম, এই হিরোইজম আমাদের জ্যোতিষটাকে খেয়ে ফেলেছে। তাহলে এখন আমরা নিশ্চয়ই আনসার করতে পারবো যে কেন চন্দ্র উপগ্রহ হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে তাকে গ্রহ বলি। আমাদের পুরনো ক্লাসের কেউ কি আছেন, মানে আগের ব্যাচের কেউ আছেন?
স্যার আসি স্যার। আছে। তো স্যার তো আপনাদেরকে বলেছিলেন যে আপনাদের যুক্ত থাকলে নতুন কিছু জানতে পারবেন, আপনারা কি জানতে পারছেন কিছু নতুন? হ্যাঁ 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 স্যার, জানা অবশ্যই যাবে। স্যার। অবশ্যই আর জানতে নতুন পারছি স্যার এবং খুব আমাদের ভালো তো লাগছে এভাবে স্যার। শেখাননি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার এবার হচ্ছে এগুলো স্যার নতুন জানতে পারছি স্যার, নতুন নতুন জানতে পারছি স্যার, আচ্ছা ঠিক আছে। এবং খুব থিওরিটিক্যাল স্যার। খুব ভালো লাগছে স্যার ক্লাসগুলা, আপনারা যতটুকু রাশির সহজ থেকে কালারটা জানছি। একটু লিখে নেবেন। আপনাদের এখানে আছে, মানে সবাই জানেন রাশির কোন রাশির বর্ণ কোনটা? স্যার জানা নেই স্যার। একটু একটু লিখে নিন। এটা আজকে ব্যাখ্যা করব না, কিন্তু কালারটা আপনাদের হচ্ছে জানা দরকার। রাশির চিহ্নগুলো জানেন আপনারা? যেমন মেষ রাশির হচ্ছে মেষের মাথা, বৃষ রাশির হচ্ছে উন্মত্ত ষাঁড়, এটা জি আপনারা জানেন তো? জি স্যার, প্রতীক, রাশির প্রতীক গুলা। আর রাশির প্রতীকগুলা, প্রতীক শুধুমাত্র প্রতীকের উপরে ভিত্তি করে আপনি একজন মানুষকে যে প্রেডিকশন করে দেবেন, সে যায় বলবে যে এত ভালো জ্যোতিষ উনি, আর এত কিছু জানে, উনি স্বয়ং ভগবান, এই কথা বলে দেবে। শুধুমাত্র প্রতীক, আর কিচ্ছু জানেন না আপনি, শুধু প্রতীকের উপরে ভিত্তি করে যে প্রেডিকশন করতে পারবেন আপনি। এই যে কালার গুলো আছে না, মেষ রাশি হচ্ছে রক্তবর্ণ, একটু লিখে নিন। মেষ রাশি রক্তবর্ণ, লাল বর্ণ না কিন্তু রক্তবর্ণ। অনেকে লাল বর্ণ লিখে ফেলে, লাল আর রক্ত লাল এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? রক্তবর্ণ। বৃষ রাশি হচ্ছে শ্বেতবর্ণ। আপনার স্যার কাছে একটু স্লো বলবেন। কুষ্টিয়া আসার পরে, একটা মিনিট, কুষ্টিয়া আসার পরে আপনি হচ্ছে, মানে ধরেন একটা মেয়ের জটক বিচার করাতে আসছে, তো মেয়ের গায়ের রংটা কিরকম আপনি বলে দিবেন যে মেয়ের গায়ের রংটা হচ্ছে এরকম। কি করে বলবেন? যদি রাশির কালার না জানেন আপনি, তাহলে আপনি তো এই কম্বিনেশন করতেই পারবেন না যে তার গায়ের বর্ণ কাপড় বর্ণটা এরকম হবে। এটার বিচার জানতে হবে, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিচার আছে। অবশ্যই স্যার। মেষ হচ্ছে রক্তবর্ণ, বৃষ হচ্ছে শ্বেতবর্ণ। এইটার উপরে ভিত্তি করে হচ্ছে, ধরেন মেষ রাশির জাতক কি ধরনের পোশাক পরবে, বৃষ রাশির জাতক কি ধরনের পোশাক পরবে, কি ধরনের কালারকে তারা প্রাধান্য দেবে, ঠিক আছে, কোন কালারকে তারা বর্জন করবে। আপনি বলে যে দিবেন যে আপনি এই কালার বর্জন করুন, কেন বর্জন করুন, আপনার কাছে ব্যাখ্যা ছিল যে আপনি কেন বর্জন করার কথা বলছেন, তা আপনাকে সেটা জানতে হবে, ঠিক আছে? আপনার প্রশ্নটা লিখে রাখুন। আমি তো, কারণ আজকে ওইটার ব্যাখ্যাটা আজকে দেবো না, আর কারণ আজকে অন্য দিক দিয়ে না করলে আপনার হচ্ছে সামনে আগাতে পারবেন না, আর আপনার ক্লাসেই বুঝবেন না পরবর্তী ক্লাসগুলো। তবে চেষ্টা করবো রাতে এটার ব্যাখ্যা দিয়ে দিতে। আজকে রাতের ক্লাসটা তো আমি থাকবো, চেষ্টা করবো। মিথুন হচ্ছে সবুজ বর্ণ, কর্কট হচ্ছে পাটল বর্ণ। পাটল বর্ণ হচ্ছে খয়েরি রঙকে পাটল বর্ণ বলা হয়। স্যার দুইটা দুইটা করে বলবেন, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। মেষ রক্তবর্ণ, বৃষ শ্বেতবর্ণ, মিথুন সবুজ বর্ণ, কর্কট পাটল বর্ণ। পাটল। হ্যাঁ, পাটল মানে খয়েরি আর কি। সিংহ হচ্ছে পাণ্ডু বর্ণ। পাণ্ডু মানে হচ্ছে তামাটে বর্ণ, একদম ফর্সা সুন্দর মানুষ, রোদের তাপে তামাটে হয়ে গেছে, পাণ্ডু হয়ে গেছে কালার। বা পান্ড। হচ্ছে আপনার যখন ওই জন্ডিস হয়, ঠিক আছে, তখন হচ্ছে একটা কালার হয়ে যায় না, ওই কালারটাকে পাণ্ডু, পাণ্ডু রোগই বলা হয়, জন্ডিসকে পাণ্ডু রোগই বলা হয়। এটা হচ্ছে সিংহ হচ্ছে পাণ্ডু বর্ণ। আর কন্যা হচ্ছে নানা রং বিশিষ্ট। কন্যা রাশির জাতক কিন্তু কালো হতে পারে, ফর্সা হতে পারে, হলুদ কালার হতে পারে, দুধালতে কালার হতে পারে, সব রকম কালার হতে পারে, নানা রং বিশিষ্ট। এর জন্য কন্যা রাশির জাতককে মায়াবী বলা হয়, ঠিক আছে? যে তাকে আসলে তার মা বাবা বুঝতে পারে না, যে মা বাবা তাকে জন্ম দিছে সেই বুঝতে পারে না, আর হচ্ছে জ্যোতিষ কি বুঝবে, ঠিক আছে? কিন্তু আমরা জ্যোতিষটা নির্দ্বিধায় বলতে পারি যে না আমি বুঝি, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, এজ এ অ্যাস্ট্রোলজার আপনি যে তত্ত্ব শিখবেন, বা আমি যে আমার কাছ থেকে যে তত্ত্ব পাবেন, নির্দ্বিধায় আপনি এই তত্ত্ব নিয়ে ফাইট করবেন, ঠিক আছে? স্যার নির্দ্বিধায় এই তত্ত্ব নিয়ে fight সিংহর করবেন। আমি বর্ণটা। হচ্ছে আমার মন গড়া কোনো তত্ত্ব দেই না, ঠিক আছে? যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনার এই তত্ত্ব মানে ভুল, বা আপনি তত্ত্ব কোথায় পেলেন, আমাকে বলবেন, আমি রেফারেন্স দিয়ে দেবো। তুলা সিংহ রাশি হচ্ছে কৃষ্ণ পাণ্ডু বর্ণ। বর্ণ, তামাটে।
তুলা রাশি কৃষ্ণবর্ণ, বৃশ্চিক হচ্ছে স্বর্ণবর্ণ মানে গোল্ড কালার, ধনু হচ্ছে পিঙ্গল বর্ণ, স্যার তুলা রাশি কৃষ্ণবর্ণ। কৃষ্ণ কৃষ্ণবর্ণ মানে কালো আর কি, আর বৃশ্চিক স্বর্ণ, গোল্ডের যে কালার সেটা স্বর্ণ। ধনু হচ্ছে পিঙ্গল বর্ণ, পিঙ্গল মানে হচ্ছে অনেকটা পিচ কালার যেটাকে বলি আমরা, সেটাই। স্যার সিংহ, সিংহ কোন বর্ণ জানি বলছিলেন? হচ্ছে পাণ্ডু বর্ণ, পাণ্ডু। পাণ্ডু। অবলিক দিয়ে তামাটায় লিখে রাখতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। পাণ্ডু। আর কন্যা হচ্ছে বহুরঙ্গা নাকি? হ্যাঁ, নানা রং। না না। হ্যাঁ, নানা রং আর বহু রং একই তাৎপর্য, একই বহন করে। মকর হচ্ছে কর্বুর বর্ণ, কর্বুর। কর্বুর দেখছেন তো আপনারা, ওই যে স্যার বিভিন্ন শব্দটা বুঝি নাই স্যার। মকর হচ্ছে কর্বুর বর্ণ, কর্বুর। অনেকে কর্পূরও বলে সেটাকে। কর্পূর হচ্ছে যে মানে আপনার সাদা চিনির কর্পূর, একটা, কর্পূর তো স্যার সাদা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই। পূজার কাজে ব্যবহার একটা করা হয়, সাদা পূজার কাজে। আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা বাসায় ঠাকুরের মন্দিরে যে কর্পূর প্রজ্বলন করি ওইটাই তো। হ্যাঁ এটাই হ্যাঁ, এটাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার, তুলাটা জানি কি বলছিলেন? কৃষ্ণবর্ণ। এগুলো হচ্ছে কৃষ্ণবর্ণ মানে কালো। কুম্ভ হচ্ছে কপিল বর্ণ। এই কপিল বর্ণটা মেবি হচ্ছে আমাদের হচ্ছে যারা ইয়ে করে আপনার হচ্ছে ওই মহারাজরা যে পোশাকটা পরে না, সন্ন্যাসী মহারাজরা, ব্রহ্মচারী মহারাজ একটা হলুদ কাপড় পরে না, স্যার ওইটা হচ্ছে গেরুয়া ধরনের কিছু। স্যার গেরুয়া ধরনের কোনো কিছু। মীন হচ্ছে মলিন বর্ণ। গেরুয়ার কালার গেলে, মনে করেন রং নষ্ট হয়ে গেলে যে কালারটা হয় সেই কালার। স্যার একটা কথা আপনাদের গোচরে দিয়ে দিচ্ছি, আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে স্যার মীন রাশি কি বর্ণ বললেন? আমি বুঝি নাই, অনেক সমস্যা করছে। মলিন বর্ণ, মলিন। মদিন বলতে আমি আপনাদের সবাই একটু আমার কথাটা খেয়াল করবেন। আমি জে.কে দেব, আমাদের নীরজকান্ত রয় স্যার, আমাদের গুরুজি তো আছেন, আর হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের টিটু দাস স্যার। এই চারজন হচ্ছে আপাতত আমাদের একাডেমিতে শিক্ষক আছেন। আমাদের এই একাডেমিরও প্রেসিডেন্ট এবং আমাদের সংগঠনেরও প্রেসিডেন্ট আমাদের হচ্ছে স্বপন, অ্যাস্ট্রোলজার স্বপন চক্রবর্তী মহাশয়। আমরা হচ্ছি 5 জন। এই 5 জনের বাইরে আপনাদেরকে যদি কেউ ফোন করে বলে যে আপনাদেরকে টিউশন করাবে, আপনারা হচ্ছে যুক্ত হন তার সাথে। আপনারা কেউ হচ্ছে ওইগুলোতে যাবেন না, এই ফাঁদে পা দিবেন না, ঠিক আছে? আপনাদের এক্সট্রা কোনো জায়গায় কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা আপনাদেরকে এমন ভাবে শেখাবো যে আপনারা সবকিছু পারবেন, ঠিক আছে? 60টা ক্লাস আছে, আপনারা ধৈর্য ধরে ক্লাস করুন, ঠিক আছে? অনেকে আছে এরকম মানে ইয়ে বলতে পারে যে আমি হচ্ছে মানে এখানেরই জড়িত, আমি আলাদা টিউশন করাই, এরকম অনেকে বলতে পারে শিক্ষক পরিচয় দিয়ে। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম যে আমি গুরুজি, নীরজ স্যার, টিটু স্যার, স্বপন চক্রবর্তী মহাশয়, এর বাইরে আর কেউ মানে আপনার হচ্ছে ইয়ে না। আর আমরা কখনোই হচ্ছে আলাদা টিউশন করাই না বা করাবো না, ঠিক আছে? কারণ আমরা সবাইকে একসাথে নিয়ে চলবো, ঠিক আছে? এই বিষয়টা মেনে রাখি। এবার হচ্ছে রাশি চক্রের প্রকারভেদ। স্যার আমি অল্প একটু কথা। হ্যাঁ বলুন, কিছু বলছিলেন কেউ? স্যার আমি বলছিলাম প্রদীপ্ত বল- actually
আমি তুলা পর্যন্ত লিখছিলাম, বৃশ্চিক, ধনু এগুলি লিখতে পারি। রাসবিহারী বাবু আপনি একটু করে বলুন, প্রদীপ্ত বাবু কি বলছিলেন বলুন। স্যার আপনার মিউট হয়ে যাচ্ছে তো, কথা শোনা যাচ্ছে না। আটকে গেছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনার কাছে শেষে যখন সময় থাকবে তখন স্যার স্যার তাহলে আমি একটু বলি আমি স্যার তুলা পর্যন্ত লিখছিলাম, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন লিখতে পারিনি। লিখুন বৃশ্চিক, লিখুন স্বর্ণ, স্বর্ণ। বৃশ্চিক স্বর্ণ, তারপরে ধনু, ধনু হচ্ছে পিঙ্গল, পিঙ্গল, পিঙ্গল। মকর হচ্ছে কর্পূর, মকর, কর্পূর কর্পূর, ভাষাটা বুঝতে পারিনি স্যার। কর্পূর, কর্পূর লিখে রাখুন। কর্পূর লিখে রাখুন। কর্পূর। আচ্ছা, আর কুম্ভ, কুম্ভ হচ্ছে আপনার কপিল, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন এখন? কপি। কপিল বর্ণ। এই যে আমি হচ্ছে ব্যাঙে ইয়েটাকে সন্ধি বিচ্ছেদ করে লিখে দিলাম কর্পূর, ঠিক আছে। আচ্ছা, আর মিন, মিন স্যার কি মিন? এই হচ্ছে মলিন, মলিন, মলিন। মলিন। হ্যাঁ। স্যার শুনতে স্যার পাচ্ছেন এখন? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রদীপ্ত হ্যাঁ, হ্যাঁ, বলছি স্যার। বলুন। হ্যাঁ, বলুন বলুন। স্যার বলছি যে আবার আটকে গেছেন, আপনার কথা আজকে আসবে না। রাহু কেতু আটকে গেছে। আবার আটকে গেছে প্রদীপ্ত বাবু। আচ্ছা এবার আপনারা লিখুন স্যার পদার্থের ভিত্তিতে রাশির প্রকার। আমাদের রাশি তো 12টা রাশিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম ভাগ হচ্ছে পদার্থের ভিত্তিতে, পদার্থের ভিত্তিতে রাশির বিভাজন। আচ্ছা স্যার, আমি মাঝখানে একটা কথা বলি, বাকিরা মিউট রাখবেন। আর রাসবিহারী বাবু, যেমন জয়ন্ত স্যার বলছেন আমরা সবাইকে নিয়ে আগাবো, আহ, আপনি স্লো হইলেও আপনাকে নিয়ে আগাবো, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে আমিও যাতে একটু আগাইয়া সামনের জনকে ধরতে পারি। তো বারবার যদি আপনি পিছনে পড়ে যান তাহলে তো সময় নষ্ট হবে, খেয়াল রাখবেন বিষয়টা। ঠিক আছে স্যার, আমার প্রতি আশীর্বাদ রাখবেন, আমি চেষ্টা করবো, কিন্তু আমি লেখার বেলা একটু স্লো আছি, আমার হাত একটু ভারী, এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে আরেকটু যে পেজ দেখা যাচ্ছে না, রাজনীতিতে যেটা সমস্যা হয় আমাদের রাসবিহারী বাবু এই যে আপনার চেহারা দেখা যাচ্ছে না, আপনার শুধু চোখ দেখতে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এইবার হ্যাঁ, ফেসটা দেখান, তাহলে হচ্ছে ফেস দেখো আমরা অনেক সময় বুঝতে পারি যে আপনার আটকে আছে, ঠিক আছে। ননীগোপাল বাবু কি বলছেন বলেন। সবাই স্যার ওই লিখলেন যে পদার্থের ভিত্তিতে রাশি রাজবীর বিভাজন। বাবুকে বলছিলাম যে যেটুকু এর থাকে সেটুকু আমাদের ওই যে আমরা যারা আছি গ্রুপে প্রাথমিক দিয়ে ব্যাচে আপনি দিবে। নক করলে আমরা হুম, হেল্প করবো আর কি, যেটুকু আর কি এ থাকে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ একটা জায়গায় আছে স্যারের সাথে কোনোভাবে কখনোই পারবো না নিরজ স্যার, সেটা হচ্ছে দাঁড়াইয়া ক্লাস করতে পারি না, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার, বসে করুন। আচ্ছা পদার্থের ভিত্তিতে রাশির বিভাজন, সবাই লিখছেন এটা? এবার লিখুন, 1 নম্বর হচ্ছে অগ্নি, 2 নম্বর হচ্ছে পৃথ্বী, 3 নম্বর হচ্ছে বায়ু, আর 4 নম্বর হচ্ছে জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, পদার্থের ভিত্তিতে রাশি 4 প্রকার। এটা লেখাই আছে আমাদের। আমি তো বলছি ওইভাবে আমার কথা শুনে, যারা আছে বোর্ড দেখতে পাচ্ছে না তারা আমার কথা শুনে লিখবেন। যারা লিখছেন তারা তো ঠিক আছেন, যারা লিখতে পারেন নাই স্যার বলছে তাদেরকে লেখার জন্য। পদার্থের ভিত্তিতে রাশির বিভাজন 4 প্রকার: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। পদার্থের ভিত্তিতে রাশির বিভাজন 4 প্রকার: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল।
লিখলেন? লেখা হলে বলবেন। সবার লেখা হইলো? কেউ না বুঝলে হয়েছে বলবেন, স্যার লজ্জা টজ্জা রাখেন না। জি স্যার হয়েছে। এবার হচ্ছে অগ্নি রাশি কোনগুলো? অগ্নি হচ্ছে মেষ, সিংহ, মেষ, সিংহ আর হচ্ছে ধনু অগ্নি রাশি। অগ্নি রাশি। মেষ, সিংহ, ধনু হচ্ছে অগ্নি রাশি। ইন ফিউচার যেন আপনার হচ্ছে টুটের আগায় থাকে মেষ, সিংহ, ধনু অগ্নি রাশি, বৃষ, কন্যা, মকর, মকর পৃথ্বী রাশি, ঠিক আছে, মিথুন, তুলা, কুম্ভ বায়ু রাশি, ওই রকম যেন স্পিডলি একদম একদম স্পিডে বলতে পারেন, ঠিক আছে, ওইভাবে তবেই আপনার হচ্ছে জ্যোতিষ করতে পারবেন। আর যদি হচ্ছে ম্যাশ 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 আমরা ওই পড়ার সময় ওইভাবে আটকে গেলে ওই আপনার হচ্ছে প্রেডিকশন আটকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস 4-5 বা ধরেন হচ্ছে এসএসসি এর আগে যে হচ্ছে আদা জলকায় লেখাপড়ার একটা ব্যাপার ছিল, ওই ওই ব্যাপারটা লাগবে আর কি। তৃতীয় হচ্ছে বৃষ, কন্যা, মকর। বৃষ, কন্যা, মকর। বায়ু হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ। জল, জল হচ্ছে মীন, কর্কট, তারপর হচ্ছে বৃশ্চিক।